তোমরা কেমন আছো সবাই? ক্লাসে আসছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করি। আজকে আমাদের হচ্ছে আইবিএস পড়ার কথা। আইবিএস হচ্ছে সালমা সুলতানা প্রিয়া, আসসালামু আলাইকুম স্যার। শাকাওয়াত হোসেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। এখন ক্লাস শুরু করি, ঠিক আছে? আরমান আসছো, শাকাওয়াত আসছো, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আইবিএস আইবিএস আসলে আজকে আমাদের পড়ার কথা। আইবিএস এটা আসলে ইলাবোরেট করলে বোঝা হয় ইরিটেবল বাউল সিনড্রোম। এটা আসলে বেশ কমন একটা জিআই ডিসঅর্ডার। বলা হয় যে হোল পপুলেশনের অ্যাবাউট 10% to 12% কোনো না কোনো সময় আইবিএস লাইক সিমটমে আসলে সাফার করে। আর আর জিআই প্র্যাকটিসে তোমার যে রোগীগুলো দেখা হয়, আমরা যদি জিপিতে চিন্তা করি, জিপি প্র্যাকটিসে জেনারেল প্র্যাকটিস, তাহলে এখানেও প্রায় ধরো 10% 15% রোগীদের আসলে আইবিএস সিমটম থাকে। কিন্তু তুমি যদি জিআই প্র্যাকটিস, স্পেশালিস্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্র্যাকটিস চিন্তা করো, তাহলে এখানে আমরা যে রোগীগুলো আসলে পাই তার সারা পৃথিবী জুড়ে এমন প্রায় 1/3 উপরে পেশেন্ট যারা সিমটম নিয়ে আসে তারা আসলে ইরিটেবল বাউল সিনড্রোমের ফিচারগুলো নিয়ে আমাদের কাছে আসে। আসলে আইবিএসটা কি? আইবিএস আসলে বলা হয় যে এটা আসলে এমন এক ধরনের সিনড্রোম যেটাতে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন হয়। রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন হয়, তার সঙ্গে হচ্ছে অল্টার্ড ডিফেকেশন থাকে। তাহলে পেটে ব্যথা এবং টয়লেটের প্রবলেম, কিন্তু তার জিআইতে কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি পাওয়া যায় না। তাহলে এটা হলো ইরিটেবল বাউল সিনড্রোম। তার মানে তার বাউল ইটসেলফ, ইন্টেস্টাইন ইটসেলফ ইজ ইরিটেবল। there are no structural abnormality in their bowel. এটাই আসলে আইবিএস এর মূল কথা। তো এই যে ধরো একটা পেশেন্টের তার ইন্টেস্টাইনে বাউলে কোথাও কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নেই, তাহলে তারা কেন সাফার করে, তাদের সিমটম কেন হয়? আসলে এক্স্যাক্ট প্যাথোফিজিওলজি, এক্স্যাক্ট কজ কিন্তু জানা যায়নি। অনেকগুলো ফ্যাক্টরকে দায়ী করা হয়, তারা অ্যালোন অর ইন কম্বিনেশন, ইউজুয়ালি ইন কম্বিনেশন এখানে রোল প্লে করে। তার মধ্যে ধরো কতগুলো ফ্যাক্টর আমরা বলতে পারি, যেমন ধরো অনেকেই দেখা যায় জেনেটিক্যালি সাসেপ্টেবল। যারা জেনেটিক্যালি সাসেপ্টেবল তারা বেশি আইবিএসে সাফার করে। মানে ফ্যামিলিতে আইবিএস ফার্স্ট ডিগ্রি রিলেটিভে থাকলে, বা ধরো টুইনদের থাকলে, তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের, সিবলিংসদের, আদার টুইনদের এই আইবিএস সিমটমগুলো বেশি হয়। কাজে জেনেটিক একটা ব্যাপার অবশ্যই আছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর। সাইকোলজিক্যাল ফ্যাক্টর বলতে বোঝা যায়, যেমন ধরো যে বাচ্চারা ছোটোবেলা থেকে একটা সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের মধ্যে বড় হয়, যেমন ধরো তাদের প্যারেন্টাল ধরো সেপারেশন, ডিসহারমোনি, চাইল্ডহুড অ্যাবিউজ, দ্যাট মে বি ফিজিক্যাল অর সেক্সুয়াল অ্যাবিউজ। মানে ছোটোবেলা থেকে যারা একটু ধরো একটু বিরূপ এনভায়রনমেন্টে বড় হয়, তাদের আইবিএস হওয়ার চান্স বেশি থাকে। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যারা আইবিএসের পেশেন্ট, তাদের অনেক সময়ই দেখা যায় কনকমিটেন্ট ডিপ্রেশন, অ্যাংজাইটি, কারো কারো প্যানিক ডিসঅর্ডার, এই ধরনের সিমটম কিন্তু দেখা যায়। ফ্র্যাঙ্ক সাইকোসিস ওরকম পাওয়া যায় না, তবে অ্যাংজাইটি ডিপ্রেশনগুলো থাকে। এছাড়াও মনে করো যারা ডায়াগনোসড আইবিএস পেশেন্ট, তারা তাদের লাইফের কোনো একটা স্ট্রেসফুল ইভেন্ট যখন আসে, যেমন ধরো স্টুডেন্টদের যদি চিন্তা করি পরীক্ষার সামনে, বা ধরো যারা স্টুডেন্ট অবস্থা পার হয়ে চলে আসে, জবে আসে, তখন হয়তো জবের কোনো একটা প্রমোশনের সময়, বা যখন একটা একটা টেনশনের মধ্যে পড়ে যায় সেই সময়টাতে, অথবা ফ্যামিলিতে ডিসহারমোনি হচ্ছে, ফ্যামিলিতে তার হয়তো কাছের কোনো আত্মীয় মারা যাচ্ছে বা বড় অসুখ বিসুখ হচ্ছে, তাদের কিন্তু তখন সিমটমগুলো বেড়ে যায়। এজন্য মনে করা হয় যে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর আইবিএসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া
কিছু চিন্তা করা হয় যে ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল ফ্যাক্টরও এর সঙ্গে থাকতে পারে। এটা ইদানিং আসলে ধারণা করা হচ্ছে, আগে ঠিক ওভাবে ফিজিওলজিক্যাল ব্যাপারটা চিন্তা করা হতো না, আগে মনে করতো সোললি সাইকোলজিক্যাল। তার মধ্যে যেমন ধরো ইদানিং মনে করা হয় যে আইবিএস একটা লো গ্রেড ইনফ্লামেশন। তো একটা লো গ্রেড ইনফ্লামেশন যদি হয়, মেইনলি ধরা হয় এটা মাস্ট সেল মেডিয়েটেড ইনফ্লামেশন, মানে অনেক বেশি মাস্ট সেল হয়, মাস্ট সেল থেকে তোমার হিস্টামিন তৈরি হয়, এই হিস্টামিন রিলিজ হয়, এটার থেকে আইবিএসের সিমটম হতে পারে। ইভেন আইবিএসের বাউল, কোলন বা ইন্টেস্টাইন যদি মিউকোসাল বায়োপসি নেওয়া যায়, তাহলে হিস্টোপ্যাথোলজিতেও দেখা যায় যে ওখানে তোমার কিছু ইনফ্লামেটরি সেলের ইনফিলট্রেট পাওয়া যাচ্ছে। তো এটা একটা প্রপোজিশন যে ধারণা করা হতে পারে যে তোমার একটা ফিজিওলজিক্যাল অল্টারেশনের কারণে হতে পারে। ইদানিং আরেকটা ব্যাপারে দিকে গুরুত্ব দেওয়া হয়, সেটা হলো তোমার সেরোটোনিন। তোমরা শুনে থাকবা 5-হাইড্রক্সিট্রিপটামিন। তো আইবিএসকে অনেকেই বলে, তোমাদের বইতেও দেখবা আছে যে আইবিএসকে বলে সেরোটোনার্জিক ডিজিজ। তার মানে আইবিএসের কিছু কিছু পেশেন্টের সেরোটোনিন বেশি থাকে বা একটু বেশি সেরোটোনার্জিক, আবার কোনো কোনো পেশেন্টের সেরোটোনিন কম থাকে। তো যাদের এরকম সেরোটোনিন অ্যাক্টিভিটি বেশি থাকে, তারা দেখা যায় তাদের যে অল্টারেশন অফ বাউল হ্যাবিট সেটা একটু লুজ স্টুলের দিকে, একটু ডায়রিয়া প্রিডোমিনেন্ট হয় তাদের। আর যাদের হচ্ছে সেরোটোনিনটা ল্যাক থাকে, ওদের দেখা যায় যে বাউলটা এবিট, স্টুলটা একটু হার্ড, একটু কনস্টিপেশনের দিকে আসলে তাদের সিমটমগুলো হয়। আবার আরেকটা জিনিস অনেক সময় চিন্তা করা হয় যে আমাদের যে এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এই ট্র্যাক্টের যে মোটিলিটির জন্য তোমার ধর বিভিন্ন হরমোন, বিভিন্ন নিউরো হিউমোরাল ফ্যাক্টর কিন্তু রিলেটেড। আমরা কিন্তু যখন বেসিক দু একটা ক্লাস নিয়েছিলাম প্রথম দিকে জিআই এর, তখন আমরা বলেছিলাম যে জিআই কন্ট্রোল হয় হলো তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম আর এন্টারিক নার্ভাস সিস্টেম বলেছিলাম আমরা। অরবেস প্লেক্সাস আছে, মাইন্টারিক প্লেক্সাস আছে, তাই না? তো এই মাইন্টারিক এবং মেসনার্স এই প্লেক্সাসগুলো পাশাপাশি জিআইয়ের বিভিন্ন হরমোন, অনেক সময় দেখা যায় এদের মাধ্যমে কিন্তু জিআইয়ের মোটিলিটি কন্ট্রোল হয়। তো যদি কোনো কারণে কারো মোটিলিটি বেড়ে যায়, তাহলে সেই পেশেন্টের কিন্তু একটু মোশনটা লুজ হতে পারে ডিউ টু ডিক্রিসড ইন্টেস্টিনাল স্ট্যাগনেন্ট টাইম বা ডিক্রিজ ট্রানজিট টাইম। তাড়াতাড়ি আমার ফুড কাইমগুলো ইন্টেস্টাইন পাস করে চলে যাচ্ছে, তাহলে ডায়রিয়া হতে পারে। আবার এটার উল্টাটা যদি ঘটে কখনো, মনে করো কারো ইন্টেস্টিনাল মোটিলিটি কমে গেল, তাহলে কিন্তু তার বাউলটা মুভ কম করবে, তার আসলে কনস্টিপেশন টাইপের ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এবং এই যে মোটিলিটি ডিসঅর্ডার হচ্ছে তাদের, ইনক্রিজ অর ডিক্রিজ মোটিলিটি, এই মোটিলিটি অ্যাবনর্মালিটির কারণে কিন্তু পেশেন্টরা আমাদের কাছে প্রথম যে কথাটা বললাম যে আইবিএস বলতে গেলে কি বলতে হয়, রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন। তাহলে এই যে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, এটাও কিন্তু একটা ফ্যাক্টর, মোটিলিটি তার পেইনের জন্য একটা ফ্যাক্টর। আর একটা ফিজিওলজিক্যাল ব্যাপার চিন্তা করা, সেটা হচ্ছে তোমার অল্টার্ড ভিসেরাল সেন্সিটিভিটি। তোমরা এমনি যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেম পড়ো, স্কিনে পড়ো, যেমন ধরো কোনো একটা জায়গায় সেন্সিটিভিটি নর্মাল থাকতে পারে, আবার কমে যেতে পারে, কমে গেলে আমরা সেটাকে হাইপোস্থেসিয়া বলি। আবার কোনো কারণে যদি সেন্সিটিভিটি বেড়ে যায়, হাইপারস্থেসিয়া। যদি এমনই বেড়ে যায় যে তুমি টাচ করলা অথচ পেশেন্ট বললো যে আমাকে ব্যথা লাগছে, মানে কি বলবো, এটা ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার মতো একটা ব্যাপার, মানে পেইন ইন নন পেইনফুল স্টিমুলাই, আমরা এটাকে বলি অ্যালোডাইনিয়া। তো এরকমই একটা ব্যাপার কিন্তু ইন্টেস্টাইনেও ঘটতে পারে। কাজেই যে স্টিমুলাসে, যে পেরিস্টালটিক মুভমেন্টে বা যে স্পাজমে অতটা পেইন হওয়ার কথা না, যেটা আমাদের নর্মালি বাউল ক্লিয়ার করার জন্য রেসপন্সিবল, সেই স্টিমুলাসটাই কিন্তু তাকে একটা ফলসলি তাকে পেইনের একটা ইনফরমেশন দিচ্ছে। তার মানে তার বাউলের সেন্সিটিভিটি বেশি, এখান থেকে বেশি সিগন্যাল পাঠাচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেই সিগন্যালগুলো নিচ্ছে, নিয়ে আসলে পেইনফুল না, কিন্তু তারপরেও সে পেইন ফিল করছে। তো এগুলোও কিন্তু অনেক সময় আইবিএসের সিমটমের জন্য রেসপন্সিবল। এগুলোকে আমরা, যেহেতু এগুলো ফিজিওলজি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব, যে তার ইন্টেস্টাইনে কিছু ইনফ্লামেশন হওয়া, কিছু হিস্টামিন রিলিজ কম হওয়া বা বেশি হওয়া, বা গাটের মোটিলিটি বেশি হওয়া বা কম হওয়া, বা গাটের নিউরোনাল সেন্সিটিভিটি কম হওয়া বেশি হওয়া, এগুলো যেহেতু কিছুটা ফিজিওলজিক্যালি ব্যাখ্যা করা সম্ভব, এই জন্য এই কারণগুলোকে আমরা একটু ফিজিওলজিক্যালের আন্ডারে বলতে পারি। এরপরে ধরো ইন্টেস্টিনের ওয়ালে না, ঠিক ইন্টেস্টাইনাল লুমেনে যদি কোনো অ্যাবনর্মালিটি হয়, মনে করো লুমেনের মধ্যে কিছু একটা অ্যাবনর্মালিটি হচ্ছে যার জন্য পেশেন্টের সিমটম হচ্ছে,
তো এটা এটা একটা বড় ধারণা ইদানিং চলে আসছে, সেটা হলো আমরা সবাই জানি যে আমাদের ইন্টেস্টাইনে আসলে অনেক ব্যাকটেরিয়া আছে। তো ব্যাকটেরিয়াও আমাদেরকে হেল্প করে, আমরাও ওদেরকে হেল্প করি। তা আমরা দুজনে মানে দুইটা স্পেসিস আসলে একজন আরেকজনের উপর নির্ভর করে বেঁচে থাকি, এটাও তোমরা জানো, বায়োলজিতে উপরে আসছো। এটাকে বলে সিম্বায়োসিস। আমাদের ইন্টেস্টাইনে অনেক ভালো ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের উপকার করে, কিছু হার্মফুল ব্যাকটেরিয়াও আছে। তো এই সিম্বায়োসিস যদি কখনো অল্টারেশন হয়, মানে ধরো কোনো কারণে ঠিক হার্মফুল ব্যাকটেরিয়াগুলো বেড়ে গেল আর তোমার জন্য যেটা বেনিফিশিয়াল সেই ব্যাকটেরিয়াগুলো কোনো কারণে কমে গেল, এই যে তার ইকোসিস্টেম, আমাদের ইন্টেস্টাইনাল ইকোসিস্টেমটা নষ্ট হয়ে গেল, তো সেই কন্ডিশনটাকে আমরা বলি ডিসবায়োসিস। তাহলে সিম্বায়োসিসটা থেকে ডিসবায়োসিস হয়ে গেল। তো এই ডিসবায়োসিসটাও অনেকগুলো কারণে হয়, যেমন ধরো কারো মনে করো ইন্টেস্টাইনে একটা অ্যাকিউট এন্টেরাইটিস, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস হলো, তাহলে তার এরকম ব্যাকটেরিয়ার একটা ইমব্যালেন্স নষ্ট হতে পারে। অথবা কোনো কারণে অন্য কোনো ডিজিজের কারণে, ধরো রেসপিরেটরি ইনফেকশন অথবা ইউটিআই বা যে কোনো ইনফেকশনের কারণে কোনো পেশেন্ট অ্যান্টিবায়োটিক খেলো, দিস অ্যান্টিবায়োটিক অলসো কজ গাট ডিসবায়োসিস। বিভিন্ন ফুডের থেকে এরকম ডিসবায়োসিস হতে পারে। তাহলে এই যে ধরো গাটে যে মাইক্রোবায়োটা আমাদের যেগুলো আছে, মাইক্রোব্যাকটেরিয়া যেগুলো আছে, মাইক্রো অর্গানিজম, এগুলোকে মাইক্রোবায়োটা বলা হয়। তো এই মাইক্রোবায়োটা যদি তাদের ইকোসিস্টেম অল্টার্ড হয়ে যায়, ডিসবায়োসিস হয়, তাহলেও কিন্তু আমাদের আইবিএসের বিভিন্ন সিমটম আমাদের তৈরি হতে পারে। এটা একটা লুমিনাল ফ্যাক্টর আমরা চিন্তা করতে পারি। আর একটা লুমিনাল ফ্যাক্টর ইদানিং চিন্তা করা, সেটা হলো তোমার গাটে মনে করো, আমরা গত ক্লাসে বলেছিলাম একটু ম্যালাবজেশন করার সময় SIBO বলেছিলাম, এটা হচ্ছে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। তো ফ্র্যাঙ্ক যখন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, ওই পেশেন্ট তো আসলে ম্যালাবজেশন নিয়েই প্রেজেন্ট করবে, সেটা তো আর তখন আইবিএস বলতে পারবে না। কিন্তু যদি এমন হয় যে খুবই লো গ্রেডে একটা স্মল ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়েছে, খুবই লো গ্রেড, তো সেই লো গ্রেডের ব্যাকটেরিয়াটা এমন যে তোমাকে ঠিক ম্যালনারিশড করে দিবে না, কিন্তু তোমার এ ধরনের কিছু মাইনর সিমটম পেশেন্টের তৈরি হতে পারে। তো এগুলো অনেকটা লুমিনাল ফ্যাক্টরের মধ্যে রেসপন্সিবল। অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্টের অ্যাকিউট একটা গ্যাস্ট্রোএন্টেরাইটিস হলো, ইনফেকশন হলো, ইনফেকশনের পরে তার ইকোসিস্টেম ঠিক হতে অনেক দিন সময় লেগে যায়। তো এই সময়টাতে পেশেন্টের ধরনের আইবিএস সিমটম নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তো এটাকে ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা এটা আলাদা নামই দিয়ে ফেলছে, এটাকে বলে PIIBS, তার মানে পোস্ট ইনফেকশাস ইরিটেবল বাউল সিনড্রোম। তাহলে মোটামুটি এগুলো হলো আসলে আমাদের কেন সিমটমগুলো হয়। যদি তুমি প্যাথোফিজিওলজিক্যাল ব্যাপার চিন্তা করো, তাহলে এগুলো এক্সাক্ট কজ ইজ নট নোন, এগুলো সব প্রপোজিশন, এগুলো ধারণা করা হয় যে এই কারণগুলোর জন্য পেশেন্টের সিমটম হতে পারে। এখন আমরা আসি আইবিএস এর আসলে কী সিমটম। আমরা কিন্তু যখন প্রথম শুরু করলাম তখনই বলে ফেলছি, মেইন দুটো কথা বলে ফেলছি, তাই না? আমরা বলেছি যে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন আর চেঞ্জেস বা অল্টারেশন ইন দ্য বাউল হ্যাবিট উইদাউট হ্যাভিং এনি স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি ইন দ্য জিআইটি, এটাই হলো কথা। তো এই যে যেহেতু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি পাওয়া যাচ্ছে না, আমরা যে কোনো ডিজিজ যে কোনো সিস্টেমে যখন পড়ি, তখন আমরা যখন কোনো অর্গানিক কারণ, স্ট্রাকচারাল কারণ খুঁজে পাই না, তখন সেগুলোকে ফাংশনাল ডিসঅর্ডার বলে, যেমন ফাংশনাল চেস্ট পেইন, ফাংশনাল ব্রেথনেসনেস, ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন, এই ধরনের অনেক ব্যাপার। তো এই যে ফাংশনাল ডিজিজ, এই ফাংশনাল যে ডিজিজগুলো জিআইটিকে ইনভলভ করে, সেগুলোকে এক কথায় বলা হয় ফাংশনাল জিআই ডিসঅর্ডার। এই ফাংশনাল জিআই ডিসঅর্ডারের রোগীদের কথা চিন্তা করে, যেহেতু রোগী অনেক, প্রায় 10 to 15% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, এদের কথা চিন্তা করে একটা মানে করা হয়েছে, সেটা হলো ফাউন্ডেশন, সেটাকে বলে রোম ফাউন্ডেশন, তোমরা শুনে থাকবা। তো এই রোম ফাউন্ডেশনটা ওরা হচ্ছে এই রোগীদের হেল্প করার জন্য সবসময় এদেরকে কীভাবে ডায়াগনোসিস করা সম্ভব, কীভাবে চিকিৎসা দেওয়া সম্ভব, এগুলোর কিছু গাইডলাইন আমাদেরকে দেয়। তো সেখান থেকে আসলে রোম ক্রাইটেরিয়া শুরু। আগে আইবিএস ডায়াগনোস করার জন্য আরও অনেক ক্রাইটেরিয়া ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য একটা ছিল ম্যানিং ক্রাইটেরিয়া। তো ওগুলো এখন অতটা বেশি চিন্তা করা হয় না, রোম ক্রাইটেরিয়ার উপরেই আসলে চিন্তাভাবনা করা হয়, ডায়াগনোসিস করা হয়। তো প্রথমে ছিল রোম 1, তারপরে 2, এখন তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা রোম 3। ইদানিং অবশ্য রোম 4 ক্রাইটেরিয়া চলে আসছে। তো আমরা একটু রোম 3টা একটু আলোচনা করি। মানে ঠিক আমি আসলে ঠিক ক্রাইটেরিয়া মুখস্থ করার পক্ষপাতী না, যে এটা ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া বলো, ওটা বলো, এটা আসলে আমিও মনে রাখতে পারি না, আসলে দুটি ডিফিকাল্ট।
তো এটা সহজ করে বলার জন্য ব্যাপারটা এমন যে কতগুলো জিনিস থাকতে হয়। একটা হলো বলা হচ্ছে পেশেন্টের রিকারেন্ট, রুম 3 বলতেছি আমি, পেশেন্টের রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন অর ডিসকমফোর্ট, দুইটা টার্ম দেখো, অ্যাবডোমিনাল পেইন অর ডিসকমফোর্ট, এটা থাকতে হবে কতদিন? অ্যাটলিস্ট ফর লাস্ট 3 মান্থ। ঠিক আছে, এই 3 মাসের মধ্যে বলা হয় প্রতি মাসে কমপক্ষে 3 দিন থাকতে হবে। তাহলে সহজ করে বললে গত 3 মাস ধরে অ্যাটলিস্ট কোনো পেশেন্টের পেটে ব্যথা অথবা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, যেটা প্রতি মাসে অন্তত 3 দিন, এটা থাকতেই হবে। এর সঙ্গে 3টা ফ্যাক্টরের 2টা থাকতে হবে। একটা হলো এই যে তার পেইন এবং ডিসকমফোর্ট, এটা রিলিভস আফটার ডেফিকেশন, স্টুল পাস করলে এই ডিসকমফোর্টটা বা পেইনটা কমে যাবে, এটা একটা। আর একটা হচ্ছে তার যে সিমটম অনসেট হলো শুরুর সময়, তার বাওয়েলের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি অফ স্টুল অ্যাট দ্য অনসেট, তাহলে ইলনেসের শুরুর সময় তার বাউলের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ধরো আগে তার হয়তো দিনে 1বার টয়লেট হতো, এখন তার 2বার হচ্ছে বা 4বার হচ্ছে, বা আগে ধরো প্রতিদিন হতো, এখন ঠিক প্রতিদিন হচ্ছে না, 1 দিন 2 দিন পরে হচ্ছে। তাহলে ডিজিজ অনসেটের সময় তার বাউলের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, এটা একটা ব্যাপার। আর 3 নাম্বার হচ্ছে চেঞ্জেস ইন দ্য ফর্ম স্টুল, মানে স্টুলের কনসিস্টেন্সি চেঞ্জ হবে অ্যাট দ্য অনসেট অফ ইলনেস। তাহলে 3টা কথা, একটা হচ্ছে যে তার যে পেইন বা ডিসকমফোর্ট ছিল সেটা তো ম্যান্ডেটরি থাকতেই হবে, সেই পেইন বা ডিসকমফোর্টটা বাউল পাস করার পরে কমে যাবে, এটা একটা ফ্যাক্টর। তার যখন অসুখটা শুরু হলো তার স্টুলের ফর্মে চেঞ্জ আসবে, এবং তার যখন অসুখটা শুরু হলো স্টুলের ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ আসবে। তাহলে এই ক্রাইটেরিয়া দিয়ে আসলে আইবিএস ডায়াগনোসিস করা হয়। রুম 3 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে এমন। তো এটা দিয়েই চলতেছিল, কিন্তু কিছুটা প্রবলেম দেখা দিল। সেটা হলো যে যেমন ধরো যে ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এটা একটা ভেগ টার্ম। এমন কারো পেট ফোলা ফোলা লাগলেও ডিসকমফোর্ট, কারো ভারী ভারী লাগলে ডিসকমফোর্ট, কার খিদা লাগতেছে না সেটাও ডিসকমফোর্ট, বেশি খিদা লাগে সেটাও ডিসকমফোর্ট। কাজে ডিসকমফোর্টটা একটা ভেগ টার্ম। এই জন্য রুম 4 এসে যেটা করা হলো, এটা তোমাদের 23rd ডেভিডসনে আসেনি, এটা হয়তো পরে চলে আসবে, একটু বলে রাখা। তো রুম 4 যেটা হয়েছে ডিসকমফোর্টটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে এখানে শুধু অ্যাবডোমিনাল পেইন, এটা একটা, এর চেঞ্জটা হচ্ছে এটা। আরেকটা চেঞ্জ হলো, ওখানে আমরা বলেছিলাম যে মাসে 3 দিন থাকতে হবে, তো এখানে মাসে 3 দিন একবারে না বলে এটাকে সপ্তাহে 1 দিন বলা হয়েছে। তার মানে একটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে আনা হয়েছে। আগে মাসে 3 দিন, ধরো কোনো মাসের 1, 2, 3 তারিখে থাকলো, আর বাকি পুরা মাস ভালো, তারপরের মাসও ভালো, দ্বিতীয় মাসে গিয়ে 28, 29, 30 তারিখ, মাঝখানে কিন্তু রোগীটা 2 মাস ভালো ছিল। এটাকে অ্যাভয়েড করার জন্য প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 1 দিন করে এনে রুম 4-এ অ্যাড করা হলো। তাহলে রুম 4-এর ব্যাপারটা হলো যে রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, ডিসকমফোর্ট নাই এখানে, ফর লাস্ট 3 মান্থ, অ্যাটলিস্ট 1 ডে ইন এ উইক। আচ্ছা, এরপরে আরও 2টা চেঞ্জ আসছে, সেটা হলো 2টা না 3টা চেঞ্জ। সেটা হলো আগেরটায় বলা হচ্ছিল যে এই ডিসকমফোর্ট বা পেইন রিলিভস আফটার ডেফিকেশন, এখানে রিলিভস বলা হয়নি, এখানে বলা হচ্ছে যে রিলেটেড টু ডেফিকেশন। তার মানে তার ডেফিকেশন হওয়ার পরে পেইন কমতেও পারে, পেইন বাড়তেও পারে, একই রকম থাকতে পারে, এটা একটা চেঞ্জ আসছে। অনেক পেশেন্টের দেখা যায় বাউল মুভ করার পরেও তার ডিসকমফোর্টটা কমপ্লিটলি যাচ্ছে না, এই জন্য এই চেঞ্জটা আনা হয়েছে। আর 2টা চেঞ্জ হলো যে আমরা বলেছিলাম যে তার স্টুলের ফর্ম এবং স্টুলের ফ্রিকোয়েন্সি, এর যে চেঞ্জ সেটা অনসেটের সময় ছিল, তো এই রুম 4-এ অনসেটের সময়টা রাখা হয়নি। এই টোটাল যে 3 মাস সময়, 3 মাসের যে কোনো সময় হলেই হবে, অনসেটেই হইতে হবে এমন না, যে কোনো সময় থেকেই তার স্টুলের ফর্ম এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ আসলে সেটা আইবিএসের মধ্যে গ্রান্ট করা হবে। তাহলে মোটামুটি ক্লিয়ার। এই হলো তোমার আইবিএসের আসলে সিমটম। তবে তুমি একটা পেশেন্টকে আইবিএস বলার সময় আরও 2টা জিনিস তোমাকে মাথায় রাখতে হয়। এগুলো তো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, তো এর সঙ্গে আরও কিছু অ্যাসোসিয়েটেড সিমটমকে নিতে হয়, যেগুলো থাকলে আইবিএস বলা সহজ। যেমন ধরো এই পেশেন্টদের আদার সিস্টেমের ফাংশনাল সিমটম থাকে, এটা তো জিআই ফাংশনাল, কাজে অন্যান্য সিস্টেমেও কিছু ফাংশনাল সিমটম, যেমন ধরো হেডেক থাকতে পারে, টেনশন টাইপ হেডেক, তারপরে ধরো আনএক্সপ্লেইনড অ্যাটিপিক্যাল চেস্ট পেইন, অ্যাটিপিক্যাল পালপিটেশন, তারপরে ধরো ফাংশনাল ব্রেথলেসনেস, অথবা ধরো সারা শরীরে ব্যথা, আমরা যেগুলোকে বলি হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া,
অনেক সময় কোনো ইনফেকশন নাই, কিন্তু তারপরেও পেশেন্টের ফাংশনাল স্কালডিং, বার্নিং সেন্সেশন ইন ইউরিন, অনেক সময় ডিসপেরোনিয়া। তো মানে অন্যান্য সিস্টেমেও কিছু ফাংশনাল ডিসঅর্ডার যদি থাকে তাহলে তুমি এটা আইবিএস এর পক্ষে নিবা। আরেকটা হচ্ছে এই রোগীদের দেখা যায় আরেকটা সাপোর্টিভ হচ্ছে যে এরা প্রায়ই এরকম মানে ফ্রিকুয়েন্ট ডক্টর ভিজিট থাকে এদের, যে কোনো কিছু একটা হলেই এই আমার এখানে কেমন করলো, কেন ডক্টরের কাছে যাচ্ছে, মানে এদের ডক্টর ভিজিট করার টেন্ডেন্সি অনেক বেশি থাকে, এরা বেশি অ্যাংশাস, বেশি ওরিড। তো এরকম যদি থাকে তাহলেও দেখবা যে এটা আইবিএস এর পক্ষে দিচ্ছে। অনেকেরই দেখা যায় যে তোমার ধরো একাধিক সার্জারির হিস্ট্রি থাকে, যেমন ধরো গল ব্লাডার অপারেশন করা হয়ে গেছে রোগীদের, অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়ে গেছে, আরও সার্জারি করা হয়ে গেছে, টনসিল অপারেশন করা হয়ে গেছে। তার মানে তারা আসলে এতটা প্যানিক হয় যে ধরো পেটে ব্যথা, নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন, একটা আলট্রাসোনোগ্রাম করে গল ব্লাডারের স্টোন পাওয়া গেল, তো ধরা হলো এটাই হয়তো তার ব্যথার কারণ, গল ব্লাডারটা কেটে ফেলা হলো, কিন্তু ব্যথা যায় না, কয়েকদিন পরে আবার ব্যথা, তখন মনে হলো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অ্যাপেন্ডিক্স কেটে দেওয়া হলো, ব্যথা যায় না, আবার একদিন দেখা গেলো গলা ব্যথা, টনসিল কেটে দেওয়া হলো। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই পেশেন্টগুলো খুব ওয়ারিড, তো এরা ফ্রিকুয়েন্টলি ডক্টর ভিজিট করে এবং অনেক সময় দেখা যায় যে তার অনেক ধরনের সার্জারিও হয়ে গেছে। তো এই ফিচারগুলো যদি থাকে কারো, তাহলে সেই রোগীগুলোকে আইবিএস বলা সহজ হয় এই রোম ক্রাইটেরিয়ার পরেও। আরেকটা জিনিস খেয়াল রাখতে হয় হলো আইবিএসে কিছু জিনিস থাকা যাবে না, মানে এগুলো থাকলে আমি আইবিএস বলতে পারবো না, বা আমার আইবিএস বলার আগে চিন্তা করে বলতে হবে। যেমন ধরো কারো যদি সিমটম অনসেট আফটার দ্য এজ অফ 50 ইয়ার্স হয়, তাহলে আইবিএস বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে, কারণ আইবিএস ইউজুয়ালি মিডল এজে হয় এবং এটা ফিমেলদের একটু বেশি হয়, অ্যাবাউট ধরো 2 to 3 টাইমস বেশি। তো একটা 50 বছর বয়স পর্যন্ত ভালো ছিল, তারপরে হঠাৎ করে তার এই ধরনের সিমটম হলো, একে আইবিএস বলার আগে অর্গানিক বাউল ডিসঅর্ডার চিন্তা করতে হবে। আরেকটা হলো মেল সেক্সে আইবিএস একটু কম, কাজেই একটু এলডারলি মেল, একটু বয়স্ক মেল হলে তাদের প্রথমেই আইবিএস চিন্তা না করে অর্গানিক ডিজিজ চিন্তা করা ভালো। যদি পেশেন্টের ওয়েট লস হয় তাহলে আইবিএস চিন্তা করা যাবে না। যদি পেশেন্টের পাররেক্টাল ব্লিডিং হয় তাহলে আইবিএস চিন্তা করা যাবে না। যদি এনিমিয়া থাকে রোগীর, আইবিএস চিন্তা করা যাবে না। যদি পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি অফ জিআই ম্যালিগনেন্সি, কোলন কার্সিনোমা থাকে, বা ফ্যামিলি হিস্ট্রি অফ ইনফ্লামেটরি বাউল ডিসঅর্ডার আইবিডি থাকে, তাহলে প্রথম দেখাতেই আইবিএস চিন্তা করা যাবে না। কাজেই এগুলো একটু খেয়াল রাখতে হবে, এই নোগুলো থাকা যাবে না। আর ইয়ের যেগুলো বলেছি প্রথম আমরা, সেগুলো থাকলে সুবিধা। তো এই হলো আমার মোটামুটি আইবিএস এর সিমটম, কীভাবে আমরা আইবিএস ডায়াগনোসিস করি। আরেকটা ব্যাপার তোমাদের বলতে হয়, সেটা হলো আইবিএস এর আসলে কতগুলো টাইপ আছে। তো এটা তোমরা একটু নেটে গিয়ে দেখবা, হচ্ছে একটা স্টুল চার্ট আছে, ব্রিস্টল স্টুল চার্ট। তো ওখানে হিউম্যান স্টুলগুলো কেমন হতে পারে একটা ছবি দেওয়া আছে। ওখানে ধরো সাত ধরনের স্টুলের কনসিস্টেন্সি দেওয়া আছে। টাইপ 1 হচ্ছে একদম হার্ড পিলেটি স্টুল, তারপরে আস্তে আস্তে একটু নরম, একদম টাইপ 7 যেটা, টাইপ 1 2 3 4 5 7, 7টা একদম লুজ স্টুল, ওয়াটারি স্টুল। এই যে টাইপ 1 থেকে টাইপ 7 ডিফারেন্ট টাইপস অফ স্টুল একটা হিউম্যানের থাকতে পারে, এটার উপর ডিপেন্ড করে আইবিএসকে 4টা ভাগে ভাগ করা যায়। তো যাদের ধরো টাইপ 1 বা টাইপ 2, যাদের হার্ড স্টুল, যে তার যতবার বাউল মুভমেন্ট হয় তার যদি 25%-এর বেশি সময়ে হার্ড স্টুল পাস করে, টাইপ 1 এবং টাইপ 2, এবং 25%-এর কম সময়ে লুজ স্টুল পাস করে, টাইপ 6 আর টাইপ 7, তাহলে তার যতবার বাউল মুভ করে, মনে করো যে তার ধরো 12 বার বাউল মুভ করে, তো 12 বারের মধ্যে 25% মানে 3 বার। 12 বার ধরো সপ্তাহে ধরলাম আমি, বা ধরো মাসে ধরলাম। তো এই 12 বারের মধ্যে 3 বারের বেশি যদি টাইপ 1 বা টাইপ 2 স্টুল হয়, কনস্টিপেটেড স্টুল, এবং 3 বারের কম যদি লুজ স্টুল হয়, টাইপ 6 আর 7, আর বাকিটা মাঝামাঝি যে কোনোটা হতে পারে, এদেরকে বলা হয় কনস্টিপেশন প্রিডোমিনেন্ট আইবিএস, অথবা আইবিএস সি, ক্যাপিটাল সি দিয়ে বলা হয়। এটা ঠিক উল্টাটা হলো আইবিএস ডি, তার মানে ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস। তার মানে তখন কি হবে, 25%-এর বেশি সময়ে তার সফট স্টুল হবে, টাইপ 6 আর 7 ব্রিস্টল স্টুলে, আর 25%-এর কম সময় হবে কনস্টিপেশন, টাইপ 1 2।
তাহলে এটা হলো মেইন দুটা। তো কখনো কখনো হয় কি এমন যে 25%-এর বেশি সময়ে তার হার্ড স্টুল টাইপ 1 বা 2, আবার 25% বেশি সময় সফট স্টুল, তখন সেটাকে বলা হয় আইবিএস এম, মিক্সড ভ্যারাইটি। এটা হতে পারে। আরেকটা হতে পারে যে না, তার কোনোটাই ঠিক ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে পড়তেছে না, 25%-এর উপরে কোনোটাই যাচ্ছে না, তার মানে তার হার্ড স্টুলও 25%-এর কম সময়ে আর সফট স্টুলও 25%-এর কম সময়, তখন সেটাকে বলা হয় আইবিএস ইউ বা আনসাবটাইপড। এটাকে কোনো সাবটাইপে ফেলা যায় না। তাহলে এভাবে আমরা আইবিএসকে ভাগ করতে পারি, আইবিএস সি, আইবিএস ডি, আইবিএস এম, আচ্ছা আইবিএস ইউ। তাহলে এভাবে হচ্ছে আমরা ভাগ করতে পারি। এখন ধরো এগুলো হলো সিমটম গেল, ক্লাসিফিকেশন গেল। যদি মনে করো ফাইন্ডিং, ক্লিনিক্যাল ফাইন্ডিং বা ফিজিক্যাল ফাইন্ডিং, আসলে আইবিএস আমরা প্রথমেই বলিনি যেটা ফাংশনাল ডিসঅর্ডার, কাজে এই পেশেন্টের আমরা কোনো অর্গানিক ফাইন্ডিং পাবো না। আমরা অর্গানিক ফাইন্ডিং খুঁজবো, কেন খুঁজবো? টু এক্সক্লুড আইবিএস। আমি এই রোগীটার দেখবো ওয়েট লস আছে কিনা, তার এনিমিয়া আছে কিনা, লিম্ফ নোড আছে কিনা, তার ইডেমা আছে কিনা, তার অ্যাবডোমিনাল কোনো ম্যাস আছে কিনা, তার পারেটাল এক্সামিনেশন করে আমি কোনো ব্লাড পাচ্ছে কিনা হাতে, এগুলো দেখবো। এবং কোনো একটা যদি আমি পেয়ে যাই, উই শুড থিঙ্ক আদার দ্যান আইবিএস। তবে যেটা পাওয়া যেতে পারে, এদের একটা নন স্পেসিফিক অ্যাবডোমিনাল টেন্ডারনেস, পুরা পেট জুড়ে একটা ডিফিউজ একটা নন স্পেসিফিক টেন্ডারনেস পেশেন্টের থাকতে পারে। আচ্ছা, এই যে এতগুলো সিমটম বললাম, এর সঙ্গে আরও কিছু সিমটম অনেক সময় দেখা যায় যেগুলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, তারপরে ধরো থাকে অনেকেরই। যেমন ধরো পারারেক্টাল মিউকাস, অনেক আইবিএস পেশেন্ট কমপ্লেন করে। তারপরে তোমার ধরো ইনকমপ্লিট, সেন্স অফ ইনকমপ্লিট বাওয়েল ইভাকুয়েশন, এগুলো অনেক সময় আইবিএস পেশেন্ট কমপ্লেন করতে পারে। আচ্ছা, আসো ইনভেস্টিগেশন। আইবিএস আসলে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন আসলে দরকার নেই। আমি যদি রোম 3 বা রোম 4 ক্রাইটেরিয়া ফিল আপ করে, তার যদি নেগেটিভ সাইনগুলো না থাকে বা রেড ফ্ল্যাগ সাইনগুলো অ্যাবসেন্ট থাকে, আর সাপোর্টিভ সাইনগুলো সিমটমগুলো প্রেজেন্ট থাকে, তাহলে আমরা তাকে ক্লিনিক্যালি আইবিএস লেবেল করতে পারি। তবে কিছু রুটিন পরীক্ষা করা হয় টু এক্সক্লুড অর্গানিক ডিজিজ। যেমন ধরো তুমি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারো। আমার উদ্দেশ্য কি, এনিমিয়া থাকা যাবে না, ইএসআর বেশি থাকা যাবে না। আমি একটা সি রিঅ্যাক্টিভ প্রোটিন করতে পারি। আইবিএস যেহেতু ফাংশনাল ডিসঅর্ডার, সিআরপি বাড়ার কথা না। আমরা একটা স্টুল আরএমই করতে পারি। স্টুল আরএমই করার উদ্দেশ্য হলো, অনেক সময় প্রোটোজোয়াল ডিজিজ আমাদের এই কন্টিনেন্টে প্রোটোজোয়াল ডিজিজ, জিয়ারডিয়া, অ্যামিবা, এগুলো অনেক সময় সিমটম নিয়ে আসে। কাজে আমি ওখানে কোনো প্রোটোজোয়া সিস্ট, ওভা এগুলো পাই কিনা সেগুলো দেখতে পারি। আর একটা স্টুলে ব্লাড আছে কিনা, পাসসেল আছে কিনা। ব্লাড, পাসসেল বা কোনো সিস্ট বা কোনো প্রোটোজোয়ার ওভা এগুলো কিন্তু পাওয়া যাওয়ার কথা না। এগুলো পেলে তখন আমি আইবিএস বলতে পারবো না। ইদানিং নতুন একটা পরীক্ষা চালু হয়েছে, অনেক আগে থেকেই পৃথিবীতে চলে, আমাদের দেশে ছিল না, আমাদের এখন বিএসএমএমইউতে হয়। এটা হলো ক্যালপ্রোটেকটিন, স্টুলে করা হয়, ফিকাল ক্যালপ্রোটেকটিন। এটা আসলে এক ধরনের ইনফ্লামেশন বা ইনফেকশনের মার্কার। কাজে আমি এরকম আইবিএস সাসপেক্টেড কোনো পেশেন্টের যদি ফিকাল ক্যালপ্রোটেকটিন করে হাই পাই, তখন আসলে আইবিএস না বলাই লজিক্যাল। আবার কখনো কখনো দেখা যায় যে, মনে করো স্পেশালি যাদের ডায়রিয়া প্রিডোমিনেন্ট, অনেক সময় দেখা যায় থাইরোটক্সিকোসিসের রোগীরা এরকম প্রেজেন্ট করে। ফ্র্যাঙ্ক ফিচার এখনও হয়তো আসেনি, ওয়েট লস হয়নি, ট্রেমর হয়নি, শুধুমাত্র বাউল সিমটম। এরকম হলে আমরা থাইরয়েড প্রোফাইল করে তার থাইরোটক্সিকোসিস এক্সক্লুড করার চেষ্টা করি। অথবা গত ক্লাসে আমরা সিলিয়াক ডিজিজ বলে একটা ডিজিজ বলেছিলাম, যে এটা আসলে তোমাদের এমবিবিএস লেভেলে অত বেশি পড়া হয় না। তো সিলিয়াক ডিজিজেরও একদম মাইনর যেটা সাবটাইপ আছে, সেগুলোতে অনেক সময় দেখা যায় পেশেন্টের ঠিক ম্যালঅবজর্পশনও হয় না, এনিমিয়াও হয় না, ওয়েট লসও হয় না, গ্রোথ রিটার্ডেশনও হয় না, মাঝে মাঝেই ডায়রিয়া হয়, পেইন হয়। তখন অনেক সময় এটা আইবিএসের সঙ্গে এরকম মিসডায়াগনোসিস হতে পারে। ওই সময় অনেক ক্ষেত্রে সিলিয়াক ডিজিজের সেরোলজিও করা লাগতে পারে। তাহলে এগুলো হচ্ছে স্পেশাল ক্ষেত্রে লাগতে পারে। আর যে পেশেন্টগুলো একটু ধরো ইনকমপ্লিট বাউল ইভাকুয়েশন, যে তার টিনেসমাস যদি বলে যে বাউল ঠিক মতো ইভাকুয়েট হচ্ছে না, এরকম কমপ্লেন করে, তাদের আমরা সিগময়েডোস্কোপি করে সিগময়েডটা দেখে নিতে পারি। আদারওয়াইজ অন্যান্য পরীক্ষা বা কলোনোস্কোপি বা থরো ইনভেস্টিগেশন এগুলো করা দরকার নেই, নর্মালি দরকার নেই। আর এই হলো আমাদের মোটামুটি ইনভেস্টিগেশন। এখন চিকিৎসা কী দেব? চিকিৎসা হচ্ছে, দেখো আমরা প্রথমেই বলে আসছি যে এটা আসলে একটা ফাংশনাল ডিসঅর্ডার। কাজেই আসলে কি তার ভালো চিকিৎসা থাকার কথা না।
তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা পজিটিভ অ্যাটিটিউডে রোগীর সাথে কথা বলতে হবে, যে মানে সে তো ওয়ারিড, সে ধারণা করছে আমার ক্যান্সার হয়ে গেল কিনা, আমার এরকম হচ্ছে কেন, আমি শক্তি পাচ্ছি না, মনে হবে তাকে আমাকে পজিটিভলি বলতে হবে যে আপনার এটা আসলে কোনো মারাত্মক রোগ না, এটা কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি না, এখান থেকে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই, এটা আপনার ইন্টেস্টাইনটা ঠিক মানে যেভাবে বিহেভ করে সবার সঙ্গে সেভাবে বিহেভ করতেছে না, এটা এটা একসময় আস্তে আস্তে হয়তো ঠিক হবে বা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কঠিন কিছু না, এটা নিয়ে ওরিড হওয়া যাবে না, ওরিড হলে সিমটম আরও বাড়বে। তো এই অ্যাসিউরেন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পজিটিভ অ্যাসিউরেন্স। অ্যাসিউরেন্সেই অনেক রোগী ভালো হয়ে যায়। এছাড়া তোমার আমরা কিছু কিছু ফুড আমরা বলতে পারি, খাবার সম্বন্ধে কিছু কথা বলতে পারি, যেমন ধরো যে আমরা বলতে পারি যে একটু নিয়মিত খাবার খেতে বলতে পারি, যে খাবারের রুটিনটা ঠিক মতো রাখবে, একটু ধীরে ধীরে খাবে, অ্যাডিকুয়েট চিউইং, তাড়াহুড়ো করে খাবে না, এটা আমরা বলতে পারি। তাড়াহুড়ো করে খেলে এয়ার সোয়ালো হয়, এয়ার সোয়ালো হলে অনেক সময় ব্লোটিং হয়। কিছু খাবার আমরা অ্যাভয়েড করতে পারি, যদিও আইবিএস ফাংশনাল ডিসঅর্ডার কোনো খাবারের সাথে রিলেশন থাকার কথা না, তারপরেও কিছু খাবার আছে যেগুলো হচ্ছে তোমার গত ক্লাসে মেলা দূষণে বলেছিলাম, ইশরাত সম্ভবত একটা কোশ্চেনও করেছিল, তখন একটা টার্ম আমি বলেছিলাম, সেটা বলেছিলাম কিছু খাবার আছে ফোড ম্যাপ বলে, FODMAP, এটা তোমরা নেটে সার্চ দিলে পাবা। এটা হলো কিছু ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট, ফোড ম্যাপ স্ট্যান্ডস ফর ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মোনোস্যাকারাইড, A ফর অ্যান্ড P ফর পলিওল। তার মানে কিছু স্যাকারাইড এবং পলিওল এগুলো আসলে ডাইজেশন অ্যাবজর্পশন ভালো হয় না, ভালো না হলে কী হবে, কোলনে চলে যাবে, কোলনে গিয়ে ফার্মেন্টেশন হবে, তো ফার্মেন্টেশন হলে গত ক্লাসে আমরা বলেছি ব্লোটিং হবে, ফ্ল্যাটাস হবে, পেইন হবে। তো এই হাই ফুড ম্যাপ ডায়েট মানে যেই খাবারের মধ্যে বেশি বেশি ফার্মেন্টেবল সাবস্টেন্স আছে, এই ধরনের খাবারগুলো আমরা একটু অ্যাভয়েড করতে বা কম বলতে পারি। মানে এটা আসলে সমস্যা হচ্ছে কি যে এই এত বেশি খাবারের মধ্যে তোমার হাই ফুড ম্যাপ আছে, তুমি ইন্টারনেটে ঢুকে সার্চ দিয়ে দেখবা যে এটা দেখলে আসলে কোনো খাবার আইটেমই থাকে না। তো এই জন্য আসলে মানে একটু ডিফিকাল্ট, আসলে খাবার বন্ধ করে দেওয়া ডিফিকাল্ট। তারপরে ধরো কিছু খাবার যেমন ধরো পেঁয়াজ, রসুন, তারপরে যেমন ধরো বাঁধাকপি, ফুলকপি, কিছু ধরনের ডাল, তো এগুলো আসলে একটু ফুড ম্যাপ বেশি। আবার ধরো মাছ, মাংস, ডিম, ধরো কমলা, এগুলোর ফুড ম্যাপ একটু কম, লো ফুড ম্যাপ ডায়েট। তো আমি যেটা পার্সোনালি যেটা করি, আমি রোগীর কাছে জিজ্ঞাসা করি ভাই আপনার সমস্যা আসলে কোন খাবারের সমস্যা না। তো রোগী যদি বলে যে ভাই আমার এটা খেতে সমস্যা, তাহলে ঠিক আছে এটা একটু কম খেয়ে নেয়, আই থিঙ্ক দিস ইজ বেস্ট। কারণ ঠিক ফর্মুলা দিয়ে এগুলো আনা যাবে না, কার কোন খাবার আসলে টলারেট করতে পারবে এটা আসলে বোঝা খুবই ডিফিকাল্ট। তুমি ঢালাও হয়ে বলে দিলে এটা খাবেন না, দেখা গেলো রোগী ওগুলো খুব ভালোই খেতে পারতো, তার কোনো সমস্যা হতো না, তুমি খামাখা তাকে একটা বিপদের মধ্যে ফেলে দিলে। এই জন্য একটু আসলে কোয়ান্টিফাই করে পার্সন টু পার্সন ভ্যারি করে, যেহেতু তার ইন্ডিভিজুয়ালাইজ করা উচিত আমার মনে হয় আসলে। তারপরেও তোমরা একটু নেট সার্চ দিয়ে একটু ফুড ম্যাপ হাই এবং লো ফুড ম্যাপ ডায়েটটা দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এটা করতে পারি। আর একটা অনেক সময় দেখা যায় এই রোগীদের লো গ্রেডে তোমার ল্যাকটেজ ডেফিসিয়েন্সি থাকে। তো ল্যাকটেজ ডেফিসিয়েন্সি থাকলে ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে, আমরা তাদেরকে একটু ল্যাকটোজ কন্টেনিং ডায়েট, স্পেশালি ডায়রিয়া, যাদের ডায়রিয়া, ব্লোটিং, তাদেরকে একটু অ্যাভয়েড করতে বলতে পারে, যে দুধ জাতীয় খাবার খাবেন না। আবার অনেকে খেতে পারে, যে পারবে তাকে অবশ্যই নিষেধ করার দরকার নেই। আবার ধরো যাদের কনস্টিপেশন বেশি, তাদেরকে তো আমি খেতে বলতেই পারি, যদি একটু ব্লোটিং হলেও তার বাউল মুভমেন্টটা ভালো হবে। এগুলো আমরা খাবারের ব্যাপারে এগুলো বলতে পারি। আচ্ছা, তো বেশিরভাগ মানুষ কিন্তু অ্যাসিউরেন্সে এবং এই একটু ফুড হ্যাবিট চেঞ্জ করলে ভালো হয়ে যায়। যদি ভালো না হয় তখন চিকিৎসা কী? তখন চিকিৎসা আসলে হচ্ছে সিমটোম্যাটিক, আমার যে সিমটম সেই সিমটমের চিকিৎসা। যেমন ধরো অ্যাবডোমিনাল পেইন একটা বড় সিমটম, ম্যান্ডেটরি সিমটম, তাহলে পেইনের জন্য আমরা অ্যান্টিস্পাজমোটিক ইউজ করতে পারি, মেবেভ্যারিন, অ্যালভেরিন, এগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়া ধরো এই ভিসেরাল সেন্সিটিভিটির জন্য যেহেতু পেইন হয়, মোটিলিটির জন্য পেইন হয়, কাজে এই পেইনগুলো আমরা নন ট্র্যাডিশনাল অ্যানালজেসিক যেগুলো, যেমন ধরো অ্যামিট্রিপটাইলিন, তারপরে ইমিপ্রামিন বা ধরো প্রিগাবালিন, এগুলো ইউজ করলে এই ধরনের ভিসেরাল পেইনগুলো অনেক সময় কমে যায়। কাজেই পেইনের জন্য আমরা অ্যান্টিস্পাজমোটিক এবং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, আমরা SSRI, আমরা ধরো কিছু অ্যান্টিকনভালসেন্ট লাইক দ্যাট অফ প্রিগাবালিন, গাবাপেন্টিন, এগুলো ইউজ করতে পারি।
আরেকটা মেইন সিমটম হচ্ছে কনস্টিপেশন। তো কনস্টিপেশন যাদের থাকে তাদের আমরা কি করব? কনস্টিপেশন থাকলে তাদের ফাইবার কন্টেনিং ডায়েট বাড়াই দিব, যে শাকসবজি বেশি করে খাবেন, তাহলে তার কনস্টিপেশন কমে যাওয়ার কথা। প্রবলেম হচ্ছে যাদের ব্লোটিংও থাকে কনস্টিপেশনের সঙ্গে, পেট ফাঁপা, বেশি এয়ার তৈরি হওয়া, তাদের কিন্তু এই এই খাবারগুলোতে আবার বেশি বেশি ফ্ল্যাটাস এয়ার তৈরি হয়, সেটাও টেইলর করতে হবে অ্যাকর্ডিং টু পেশেন্ট। এছাড়া আমরা কনস্টিপেশনকে চিকিৎসা করার জন্য আমরা ল্যাক্সেটিভ ব্যবহার করতে পারি, আমরা ল্যাকটুলোজ ব্যবহার করতে পারি, পলিথিলিন গ্লাইকল ব্যবহার করতে পারি। এবং যার ধরো গ্যাস প্রোডাকশন বেশি না, কম, বা ব্লোটিং কম, তাদেরকে আমরা ইসবগুলের ভুসি ব্যবহার করতে পারি। ইসবগুলের ভুসির প্রবলেম হলো এরা ব্লোটিং করে, কাজে যাদের এমনিতেই ব্লোটিং, পেট ফোলা ফোলা, বেশি ফ্ল্যাটাস তৈরি হয়, তাদেরকে না দেওয়া ভালো। যদি এই ল্যাক্সেটিভের কারণেও তোমার কনস্টিপেশন ভালো না হয়, তাহলে আমরা আরও কিছু নতুন ড্রাগ আছে বাজারে, বাংলাদেশে ইদানিং আসছে 2টা ড্রাগ, যেমন ধরো লুবিপ্রোস্টোন ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে প্রুক্যালোপ্রাইড নামে একটা ড্রাগ আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। আর একটা ড্রাগ আছে লিনাক্লোটাইড, আমাদের দেশে পাওয়া যায় না। তাহলে আমরা লুবিপ্রোস্টোন বা প্রুক্যালোপ্রাইড ব্যবহার করতে পারি কিন্তু ল্যাক্সেটিভ হিসেবে। অনেক সময় SSRI আমরা যেটা বললাম, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, এদেরও একটু ল্যাক্সেটিভ ইফেক্ট আছে। কাজে এই ড্রাগগুলো আমরা যখন পেইন ব্লোটিংয়ের জন্য দিব, এরাও অনেকটা ল্যাক্সেটিভ ইফেক্ট প্রডিউস করে, সেগুলো আমাদের হেল্পফুল হতে পারে। যদি কোনো পেশেন্টের ডায়রিয়া প্রেডোমিনেন্ট হয়, তাহলে কি করব? তো ডায়রিয়া প্রেডোমিনেন্ট হলে আমরা তো প্যাথোফিজিওলজি পড়ার সময় বলে নিয়েছিলাম যে লুমিনাল কিছু ফ্যাক্টর রেসপন্সিবল থাকতে পারে, যে তার ধরো কিছুটা ডিসবায়োসিস আছে, বা তার কিছুটা ল্যাকটোজ ইনটলারেন্স আছে, বা তার কিছুটা স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আছে, এগুলো থাকতে পারে, বা লো গ্রেডে সিলিয়াক ডিজিজ থাকতে পারে, এগুলো কিন্তু থাকতে পারে। কাজে এদেরকে আমরা একটু ল্যাকটোজ কন্টেনিং ডায়েট একটু অ্যাভয়েড করে দেখতে পারি। যদি অ্যাভয়েড করার পরে রেসপন্স করে যায়, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে তার লো গ্রেডে ল্যাকটোজ ইনটলারেন্স ছিল। তারপরে সিলিয়াক ডিজিজের জন্য আমরা যেমন ধরো আটা, গমের আটা এবং তাদের প্রোডাক্ট যেটাতে তোমার গ্লুটেন আছে, তো গ্লুটেনগুলো বন্ধ করে দেখতে পারি। যদি গ্লুটেন বন্ধ করার পরে সিমটম চলে যায়, তাহলে তখন তো আইবিএস বলা যাবে না, তার মানে ধরে নিতে হবে যে এর আসলে একটা গ্লুটেন সেন্সিটিভ এন্টারোপ্যাথি ছিল, সিলিয়াক ডিজিজ ছিল। এগুলো আমরা করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া ভেরিয়েন্ট আইবিএসে অ্যান্টিবায়োটিকও দেওয়া যায়। কারণ কেন দেওয়া যায়? কারণ আমি বলেছি যে অনেকেই দেখা যায় লো গ্রেডে SIBO থাকে, স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া। এটা কিন্তু আইবিএসের চিকিৎসা না। এটা যদি কারো আনডায়াগনোজড লো গ্রেড SIBO থাকে, তখন আমরা অ্যান্টিবায়োটিক রিফাক্সিমিন ব্যবহার করা যেতে পারে। ইভেন আমাদের দেশের অনেকেই দেখবে মেট্রোনডাজল খেয়ে ভালো থাকে, হয়তো জিয়ারডিয়া ছিল সেটার জন্য হতে পারে। তো এই ধরনের আমরা অ্যান্টিবায়োটিক ডায়রিয়া প্রেডোমিনেন্ট হলে প্রেসক্রাইব করে দেখতে পারি যে তার রেসপন্স করে কিনা। রেসপন্স করলে ধরে নিতে হবে হ্যাঁ SIBO থাকতে পারে। আচ্ছা, যদি না থাকে, পিওরই আইবিএসই হয়, তখন আসলে কী করা? তখন আসলে অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ দিতে হবে, লোপেরামাইড, কোডেইন, এগুলো আমি ইউজ করতে পারি। এছাড়া আমরা যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট বলে এলাম, এদেরও আসলে একটু অ্যান্টিমাস্কারানিক ইফেক্ট আছে। তো এরাও আসলে কিন্তু বাউল ফ্রিকোয়েন্সি কমায়, একটু কনস্টিপেশন করে, এগুলো এখানে হেল্প করতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি চিকিৎসা। তবে কখনো কখনো দেখা যায় আমরা যেটা গাট ডিসবায়োসিস বলে আসছি, কনস্টিপেশনে ঠিক ওরকম পাওয়া যায় না। তবে যাদের সিমটমগুলো ব্লোটিং, লুজ মোশন, এগুলো যাদের প্রিডোমিনেন্ট, তাদের এই গাট ডিসবায়োসিসটা ঠিক করার জন্য আমরা প্রোবায়োটিক ব্যবহার করতে পারি। তো প্রোবায়োটিক মানে হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া। তো উপকারী ব্যাকটেরিয়া আমরা এরকম এটা ওরাল ফর্মুলেশনে পাওয়া যায়। এই ফর্মুলেশনটা আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করতে পারি। এই ব্যাকটেরিয়াগুলো আবার আমাদের গাটে গিয়ে সেখানে আবার সিমবায়োসিস সুন্দর করে নিয়ে আসবে, তখন অনেকেরই কিন্তু সিমটম চলে যায়। তাহলে সিমটোমেটিক চিকিৎসা বলতে এগুলো। কারো কারো দেখা যায় যে সিমটোমেটিক চিকিৎসা দিয়ে না, তখন তার আসলে আমরা বলেছিলাম যে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর কিন্তু থাকতে পারে প্যাথোফিজিওলজি। তখন তার সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্টটা জরুরি, যে আসলে কি সে প্রাইমারিলি অ্যাংজাইটিতে ভুগছে নাকি প্রাইমারিলি ডিপ্রেশনে ভুগছে, তাদের সিমটম হিসেবেই কি আইবিএসের সিমটম কিনা। তখন তাদেরকে আসলে আমরা অ্যাংজিওলাইটিক বা অ্যান্টিডিপ্রেসেন্ট ডোজে অন্যান্য ড্রাগগুলো তাদেরকে ডাইরেক্টলি আমরা ব্যবহার করতে পারি এবং সেখানে রেসপন্সও পাওয়া যায়। এবং শুধু ড্রাগ না, আমরা চাইলে তার বিভিন্ন ধরনের সাইকোথেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, তারপরে তোমার ধরো ইভেন ট্র্যাডিশনাল থেরাপিও কিন্তু দেওয়া হয়, যেমন হিপনোথেরাপি, ইয়োগা, মানে চায়নাতে তো আরও কিছু করে, ধরো আকুপাংচার,
ট্র্যাডিশনাল আদার মেডিসিন এগুলো আসলে ব্যবহার করা হয় এবং অনেক সময় ইফেক্টও পাওয়া যায়। তাহলে এই হলো মোটামুটি। স্পেশাল কিছু ব্যাপার ইদানিং আসতেছে, যেমন ধরো আমরা বলেছিলাম যে লো গ্রেড ইনফ্লামেশন থাকতে পারে, তো লো গ্রেড ইনফ্লামেশন থাকলে অ্যান্টি ইনফ্লামেটরি কেন দেওয়া যাবে না? তো এরকম কথাবার্তা চলতেছে, ওভাবে ঠিক এস্টাবলিশ না। বলা হয় যে অনেক সময় যেহেতু মাস্ট সেল দিয়ে ইনফ্লামেশন হয়, তো মাস্ট সেল ইনহিবিট করার জন্য যে কিটোটিফেন পাওয়া যায়, এটা দিলে তো রেসপন্স করার কথা। কিছু স্টাডিতে রেসপন্স করেও এমন পাওয়া গেছে। অনেক সময় আরও কিছু ড্রাগ স্যালিসাইলিক অ্যাসিড, সেগুলো দিয়েও ইনফ্লামেশন কমিয়ে দেখা যায় যে কিছুটা রেসপন্স পাওয়া যেতে পারে। এগুলো ঠিক ওয়েল এস্টাবলিশ না এখনও। তো এই হলো আমাদের মোটামুটি ট্রিটমেন্ট। আর একটা ব্যাপার হলো যে পেশেন্টকে একটু অ্যাংজাইটি ফ্রি থাকতে বলা, কারণ যেহেতু অ্যাংজাইটিতে তার সিমটমগুলো বাড়ে, তো অ্যাংজাইটি প্রন যে তার জব, অ্যাংজাইটি প্রন যে বিহেভিয়ার, সেগুলো একটু ধরো কাউন্সেলিং করে রাখা, তার সাথে তার ফ্যামিলি মেম্বারদের ট্যাগ করে দিয়ে কাউন্সেলিং করা, এগুলো একটু হেল্পফুল হয়। রোগীদের আসলে প্রশ্ন, প্রায়ই রোগীদের প্রশ্ন যে ভাই আমি কি ভালো হবো না, আমি কি সারা জীবন এমন থাকবো? তো আসলে তো প্রশ্নটা তো আসলে সঠিক, উত্তরও কঠিন আসলে। তো বলা হয় যে আমি যেটা বলি যে এটা মেনে নেওয়া ভালো। মানে মেনে নেওয়া ভালোটা কেমন? পেইনটা তো আমি কমাতেই পারি স্পাজমোটিক দিয়ে, কিন্তু বাউল হ্যাবিটটা এমন যে ধরো সব মানুষের হাইট তো একরকম না, সব মানুষের স্বাস্থ্য একরকম না, সব মানুষের গায়ের রং একরকম না, সব মানুষের মাথায় চুল সমান না, সব মানুষের চেহারা সুন্দর না। তো সব মানুষের বাউল হ্যাবিট কেন একরকম হবে? তো একটু মেনে নেন। অনেক আছে একটু গায়ের রং একটু চাপা ধরনের, তারা কি আফসোস করে যে আমি কেন ফর্সা হলাম না? হয় মেনে নিলে ভালো থাকা যায়, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর এমনি ধরো একাডেমিক্যালি যদি প্রোগনোসিস চিন্তা করো, এদের বলা হয় যে আসলে রিল্যাপসিং রেমিটিং ডিজিজ সারা জীবনই থাকবে। আসলে প্রায় 70% পেশেন্ট এটা আসলে ওয়ান্স আইবিএস ফরএভার আইবিএস। 30% পেশেন্ট অনেক সময় দেখা যায় ভালো হয়ে যায়, এবং এটা ওষুধ দিয়ে ভালো হয় ব্যাপারটা এমন নয়, স্পন্টেনিয়াস রিকভারি। তাহলে 30%, 1/3 পেশেন্ট আর 2/3 পেশেন্ট সাধারণত সিমটম বাড়া কমা নিয়েই আসলে সারা জীবন চলতে থাকে। তাহলে এই হলো আমাদের মোটামুটি আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। সাবধানতা হলো এটা আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এর সঙ্গে কখনোই কনফিউজ করবে না। ঠিক আছে, প্রশ্ন থাকলে ইনবক্সে দাও, আমি চেষ্টা করবো। হ্যাঁ, ওকে, ভালো থাকো নেক্সট ক্লাস পর্যন্ত। আল্লাহ হাফিজ।